গ্রামের বাড়িতে ফেরার পথটা তানভীরের জন্য খুব একটা সহজ ছিল না। ঢাকা থেকে বাস যখন স্ট্যান্ডে নামিয়ে দিল তখন রাত প্রায় 12টা। শীতের রাত, চারদিক কুয়াশায় ঢাকা। স্ট্যান্ডে একটাও রিকশা নেই, শুধু একজন বয়স্ক ভ্যানওয়ালা বিড়ি টানছিল। তানভীর তার কাছে গিয়ে বলল, চাচা, চৌধুরী বাড়ি যাবেন? উত্তরপাড়ায়। ভ্যানওয়ালা তানভীরের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো, বিড়ির ধোঁয়া ছেড়ে বলল, উত্তরপাড়া? ওই পুরনো বাঁশঝাড়ের রাস্তা দিয়া? হ্যাঁ, ওটাই তো শর্টকাট। ঘুরপথে গেলে তো আরও আধা ঘন্টা লাগবে। ভ্যানওয়ালা মাথা নাড়ল, না বাবা, রাইদ বিরাতে ওই পথে যাই না। ডবল ভাড়া দিলেও যাবো না, আপনি অন্য ব্যবস্থা করেন। তানভীর অবাক হলো। ঢাকা শহরের আধুনিক ছেলে সে, এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। সে ভাবল হয়তো ভ্যানওয়ালা অলসতা করছে। কাঁধের ব্যাগটা ঠিক করে নিয়ে সে নিজেই হাঁটা শুরু করল। গ্রামের রাস্তা, দুপাশে ঘন জঙ্গল আর বড় বড় গাছ। কুয়াশার কারণে দূরের কিছু দেখা যাচ্ছে না। মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে তানভীর হাঁটছে। চারদিক অসম্ভব নিস্তব্ধ, শুধু তানভীরের জুতোর শব্দ আর দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। প্রায় 15 মিনিট হাঁটার পর সেই কুখ্যাত বাঁশঝাড়টা চোখে পড়ল। জায়গাটা দিনের বেলাতেই অন্ধকার থাকে, আর এখন তো ঘুটঘুটে কালো। বাঁশগাছগুলো একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যেন কোনো বিশাল দানব হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। বাতাস বইলে বাঁশগাছগুলোর ঘর্ষণে একটা অদ্ভুত কক কক শব্দ হচ্ছে। তানভীর বাঁশঝাড়ের মাঝখানে সরু রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। হঠাৎ, ও ও মা, মা গো! তানভীর থমকে দাঁড়ালো। শব্দটা খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট, কোনো এক বাচ্চার কান্নার আওয়াজ। মনে হচ্ছে খুব কাছেই, রাস্তার বাঁ দিকের ঝোপের ভেতর থেকে আসছে। তানভীর এদিক ওদিক তাকালো। এত রাতে এখানে বাচ্চা আসবে কোত্থেকে? সে চিৎকার করে ডাকল, কে কে ওখানে? কান্নার আওয়াজটা থেমে গেল। তানভীর ভাবল হয়তো মনের ভুল। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু 2 কদম ফেলতেই আবার সেই শব্দ, ভাইয়া, আমাকে বাঁচাও, ভাইয়া! এবার তানভীরের বুকের ভেতরটা ধক করে উঠল। এবার আর শুধু কান্না নয়, স্পষ্ট মানুষের গলা। একটা ছোট্ট মেয়ে যেন আর্তনাদ করছে। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, গলাটা এবার রাস্তার ডান দিক থেকে এলো। মুরব্বীরা বলেন, নিশিরাতে যদি কেউ নাম ধরে ডাকে কিংবা সাহায্য চায়, কখনো সাড়া দিতে নেই, ওটা মায়া। কিন্তু তানভীরের মনে হলো হয়তো গ্রামের কোনো বাচ্চা পথ হারিয়ে ফেলেছে, শীতে জমে যাচ্ছে। সে মোবাইলের আলোটা ডান দিকের ঘন জঙ্গলের দিকে ফেলল। ভয় পেও না বাবু, তুমি কোথায়? আমি আসছি। তানভীর মূল রাস্তা ছেড়ে জঙ্গলের ভেতর কয়েক পা এগিয়ে গেল। কাঁটা ঝোপে তার প্যান্ট আটকে যাচ্ছে, কিন্তু সে সেদিকে খেয়াল করল না। এখানে, আমি এখানে! শব্দটা এবার ঠিক তার মাথার উপর থেকে এলো। তানভীরের পা দুটো যেন মাটির সাথে গেঁথে গেল। মাথার উপর থেকে? কোনো বাচ্চা কি এত রাতে গাছে উঠতে পারে? সে খুব ধীরে ধীরে তার হাতের আলোটা ওপরের দিকে তুলল। বাঁশগাছগুলোর আগা যেখানে একসাথে মিশে ছাদ তৈরি করেছে, সেখানে কিছু একটা ঝুলছে। আলোটা ফোকাস করতেই তানভীরের রক্ত হিম হয়ে গেল। ওটা কোনো বাচ্চা মেয়ে নয়। দুটো বাঁশগাছের মাঝখানে উল্টো হয়ে ঝুলে আছে এক অদ্ভুত আকৃতি। তার পরনে সাদা ছেঁড়া কাপড়, লম্বা চুলগুলো ঝাড়ুর মতো নিচে ঝুলছে, হাত পাগুলো অস্বাভাবিক রকমের লম্বা। কিন্তু সবথেকে ভয়ঙ্কর হলো তার মুখটা। শরীরটা বয়স্ক মানুষের মতো হলেও মুখটা অবিকল একটা 5-6 বছরের বাচ্চার মতো। চোখ দুটো জলজল করছে। সে তানভীরের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু তার মুখ দিয়ে বেরোচ্ছে সেই কান্নার আওয়াজ, ও ও ভাইয়া, কাছে এসো, কোলে নেব। প্রাণীটা তার রাবারের মতো লম্বা হাতটা বাড়িয়ে দিল তানভীরের দিকে। হাতটা লম্বায় প্রায় 10 ফুটের মতো বেড়ে নিচে নেমে আসছে। তানভীর চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ভয়ে তার শরীর অবশ হয়ে আসছে। প্রাণীটা গাছ বেয়ে নিচে নামছে, সরাত ছড়াত করে সাপ নামার মতো শব্দ হচ্ছে। তোকেও আমার ছেলের মতো লাগছে, আয়, আমার কাছে আয়। এবার গলার স্বরটা বাচ্চার মতো নয়, এবার গলাটা যেন ভাঙা কাঁসার মতো কর্কশ আর ভারী শোনালো। তানভীর বুঝতে পারল আর এক মুহূর্ত দাঁড়ালে সে আর কোনো দিন ফিরতে পারবে না। সে জীবনের সমস্ত শক্তি দিয়ে উল্টো দিকে দৌড় দিল। কাঁটা ঝোপে তার হাত পা ছেড়ে যাচ্ছে, জুতোর নিচে কাদা ছিটকে উঠছে, কিন্তু সে থামল না। তার ঠিক পেছনেই শোনা যাচ্ছে ভারী পায়ের শব্দ, ধপ ধপ ধপ, সাথে সেই হাড় হিম করা হাসি। কোথায় যাবি? আজ না, আজ কাউকে যেতে দেব না। তানভীর দৌড়াতে দৌড়াতে অনুভব করল তার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস পড়ছে। কেউ যেন তার শার্টের কলারটা ছোঁয়ার চেষ্টা করছে।
সামনে একটা আলোর রেখা দেখা যাচ্ছে, গ্রামের মসজিদের লাইট। তানভীর চোখ বন্ধ করে শেষবারের মতো লাফ দিল। সে রাস্তার উপর আছড়ে পড়ল। ঠিক সেই মুহূর্তেই ফজরের আজান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি কানে আসতেই বাঁশঝাড় থেকে আসা সেই ঝড়ের শব্দটা হঠাৎ করে থেমে গেল। পেছনের সেই ভারী পায়ের শব্দটাও আর নেই, শুধু ভোরের ঠান্ডা বাতাস। তানভীর উঠে দাঁড়াতে পারল না। সে ওখানেই রাস্তার ওপর বসে কাঁপতে লাগল। কিছুক্ষণ পর মসজিদের ইমাম সাহেব নামাজ পড়তে আসছিলেন। তিনি তানভীরকে ওভাবে পড়ে থাকতে দেখে দৌড়ে এলেন। বাবা, কি হয়েছে? তুমি এই অবস্থায় কেন? তানভীর কোনো কথা বলতে পারল না, শুধু আঙুল তুলে বাঁশঝাড়ের দিকে ইশারা করল। ইমাম সাহেব সবটা বুঝে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি তানভীরের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর শুকরিয়া করো বাবা, আজানটা সময় মতো না হলে আজ কি হতো বলা যায় না। ওই বাঁশঝাড়ে একসময় এক পাগলিনী তার বাচ্চা হারিয়ে গলায় দড়ি দিয়েছিল। মাঝে মাঝেই ও পাথচারীদের বাচ্চার কান্না শুনিয়ে ফাঁদে ফেলে। তানভীর যখন বাড়ি পৌঁছল তখন তার শার্টের পেছনে ঘাড়ের ঠিক নিচে 5 আঙুলের একটা কালচে দাগ, যেন কেউ আগুনের মতো গরম হাত দিয়ে তাকে ধরতে গিয়েছিল। সেই ঘটনার পর তানভীর আর কখনো রাতে একা বেরোয় না। এমনকি ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকলেও গভীর রাতে জানালার বাইরে কোনো বাচ্চার কান্না শুনলে সে কানে বালিশ চাপা দেয়, কারণ সে জানে সব কান্না সহানুভূতির জন্য নয়, কিছু কান্না স্বীকার করার জন্য। আপনিও যদি কখনো নির্জন পথে বাচ্চার কান্না শোনেন, দয়া করে থামবেন না। মনে রাখবেন, কৌতূহল মানুষকে মেরে ফেলে।